ভোটের আগের রাতে সারা দেশে কিয়ামত শুরু হয়। অসংখ্য ভোট কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়া হচ্ছে। বিএনপি জামায়াত মুখোমুখি। দর্শক দেখতে পাচ্ছেন রাতের বেলা ভোট কেন্দ্রে গোপনে কি হচ্ছে। জামাত বিএনপি অন্যদিকে মুখোমুখি। আজকে রাতে কিয়ামত হয়ে ঢাকায়। এদিকে আজ নির্বাচনের আগের রাতে সারা দেশে কিয়ামত পরিস্থিতি হয়েছে। বিএনপি জামাত মুখোমুখি অবস্থায় ডক্টর ইউনূস বিপদের মুখে পড়ে। সারা দেশের ভোট কেন্দ্রগুলা অনেকেই দখল করে নিয়েছে। যারা আবার টাকা নিয়ে বের হবে পাঞ্জাবি সহ ধরে তাদেরকে বেঁধে রাখতে হবে। আর আমি এখন থেকে মাঠে থাকছি। আমি এখন থেকে যেখান থেকে খবর আসবে আমি সেখানে যাবো। আইনশৃঙ্খলা বাহিনীকে আমি সহায়তা চাই। নির্বাচনে ভোট গোপনে চুরি করতে সেনাপ্রধানকে ফোন করে যে ষড়যন্ত্র করলেন তারেক রহমান। সংখ্যার হিসেবে বিএনপি এগিয়ে, মাঠের হিসেবে বিএনপি শক্তিশালী। রাজনৈতিক বাস্তবতায় বিএনপি এখন সবচেয়ে বড় দল। আওয়ামী লীগ নেই, ক্ষমতার বড় শূন্যতা তৈরি হয়েছে। অদ্ভুত ব্যাপার হলো নির্বাচনের ডামাডোলের মধ্যে যখন মানুষের দম ফেলার সময় নেই, ঠিক তখনই এই হিসাব নামক কাগজটি ধরিয়ে দেওয়া হলো। এটা কি কাকতালীয় নাকি সুচতুর ভাবে সাজানো দাবার একটা চাল? অমুকপন্থী তমুকপন্থী বাদ দিয়ে আমাদেরকে বাংলাদেশপন্থী হতে হবে। জনাব তারেক রহমানকে সমর্থন দিতে এসেছি। বিএনপির সব প্ল্যান অলরেডি এলোমেলো। বিএনপির এখন একটা প্রজেক্ট আছে, জামাত এনসিপি বিরাট প্রস্তুতি নিয়েছে। দিকে নির্বাচন ঠেকাতে অ্যাকশন শুরু করলো আওয়ামী লীগ। কিয়ামত শুরু হচ্ছে সারা দেশে। নির্বাচন বন্ধ করতে একে একে ভোট কেন্দ্রে আগুন দিচ্ছে ছাত্রলীগ। নির্বাচনকে বানচাল করার জন্য আজকে শেষ রাতটিতেও একটি গ্রুপ অনেক পদক্ষেপ নিচ্ছে। সারা দেশে অনেক নতুন পরিস্থিতি তৈরি করে। অনেক ভোট কেন্দ্র এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দল দখল করে নেয়। এইটাকে কেন্দ্র করে জামাত দোষারোপ করতেছে বিএনপিকে, অন্যদিকে বিএনপি দোষারোপ করতেছে জামাতকে। জাল ভোট দেওয়া হচ্ছে এবং অনেক ভোট কেন্দ্রে অনেক ঘটনা ঘটতেছে। দর্শক শ্রোতা, এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি, ঢাকায় যে এক প্রকার কিয়ামত হয়, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আপনাদেরকে অনেক নিউজ প্রতিবেদনের মাধ্যমে সবকিছু তুলে ধরবো। ভোট কেন্দ্রের অবস্থা জানাতে মাদারীপুর 2 আসনে কদমতলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আরিফ হোসেন। আরিফ, আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কাল ভোট গ্রহণের জন্য কেন্দ্রগুলো এই মুহূর্তে পুরোপুরি প্রস্তুত রয়েছে কিনা জানাবেন। রাত্রি ঠিক 12 ঘন্টা পর কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে ব্যালট রয়েছে, নির্বাচনী সরঞ্জাম রয়েছে, সবগুলো ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। আমরা রাজৈর উপজেলার যে কদমবাড়ি ভোট কেন্দ্রটিতে রয়েছি, এখানে আমরা দেখেছি যে আনসার সদস্যরা রয়েছেন, ব্যাটালিয়ান আনসারের এবং পুলিশ সদস্যরা রয়েছেন। সবাই কিন্তু এই ব্যালট বাক্স এবং ব্যালটকে পাহারা দেওয়ার জন্য ঠিক যেই রুমটিতে ব্যালট রাখা হয়েছে তার সামনেই দাঁড়িয়ে আছেন অস্ত্রসহ। এই কেন্দ্রটিতে 3 জন ব্যাটালিয়ান আনসার এবং 2 জন পুলিশ সদস্য রয়েছেন যারা এখানে কাজ করছেন। এছাড়া ভেতরে প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার যারা রয়েছেন তাদের যে দৈনন্দিন যে কার্যক্রম রয়েছেন সেগুলো সারছেন। এছাড়া ভোটের নিরাপত্তায় তারা বলছেন যে কোনো মুহূর্তে তারা ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করবেন এবং এই নিরাপত্তা নিশ্চিতের কোনো বিঘ্ন ঘটানোর যদি কেউ কোনোভাবে চেষ্টা করে সেক্ষেত্রে সর্বোচ্চ ব্যবস্থা তারা নেওয়া হবে। এছাড়া এই ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত সকালে জেলা প্রশাসকের পক্ষ থেকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। যারা প্রার্থী রয়েছেন তাদের ডেকে এনে এবং এই দিক নির্দেশনাগুলো 0 টলারেন্স নীতিতে যদি কেউ ভোট কেন্দ্রের ভেতরে বাইরে কোনো ধরনের ভোটের অনিরাপদ করা, এছাড়া জাল ভোট দেওয়া, ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো যে ঘটনাগুলো বিভিন্ন সময় ঘটে এসছে, এমনকি কেন্দ্র দখলের মতো যে ঘটনাগুলো, সেটি যাতে কেউ ঘটাতে না পারেন সেজন্য তাদের দিক নির্দেশনা দেওয়া রয়েছে। এছাড়া আমরা কথা বলেছিলাম এখানকার যে আর্মি ক্যাম্পের প্রধান, তার সাথে লেফটেন্যান্ট কর্নেল বদরুল, তিনি আমাদেরকে একটি বিষয় স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে যদি কোথাও কোনো সংঘর্ষের ঘটনা ঘটে সেক্ষেত্রে 3 থেকে 15 মিনিটের মধ্যে তাদের যেই ফোর্স রয়েছে সেই ফোর্স ঘটনাস্থলে পৌঁছে যাবে এবং তারা যেই এই ধরনের ঘটনা ঘটাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এই ভোট কেন্দ্রের সার্বিকভাবে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি মোটামুটি বলা যায় জামাতের পক্ষ থেকেও যেমন বাইরে একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, তেমনি বিএনপির পক্ষ থেকেও একটি বলয় তৈরি করা হয়েছে যাতে স্থানীয়ভাবে কোনো ধরনের ঝামেলা অথবা ভোট কেন্দ্রগুলো অনিরাপদ হলে যাতে প্রশাসনের পাশাপাশি যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, প্রার্থী রয়েছেন, তারা যাতে দ্রুত একটি সাপোর্ট দিতে পারেন। এছাড়া আপনারা নিশ্চয়ই জানেন যে বিভিন্নভাবে অনিরাপদ করার চেষ্টা চলছিল, সেটি রুখে দেওয়ার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে। পটুয়াখালীতে আপনাদের সরাসরি নিয়ে যেতে চাই, সেখান থেকে সজল শাহী আমাদের সাথে যুক্ত হচ্ছেন। পটুয়াখালীতে কি অবস্থা যদি আমাদেরকে জানাতেন, এবং সব মিলিয়ে সারা দেশে আসলে যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হচ্ছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু আলোচনা হচ্ছে ভোটকে কেন্দ্র করে, সেগুলোর আসলে প্রভাব স্থানীয় পর্যায়ে আপনি দেখছেন কিনা?
মঞ্জুর, পটুয়াখালী যে চিত্র, আসলে আমি কিন্তু সকাল থেকেই পটুয়াখালীর বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরেছি এবং পটুয়াখালীর যেই 4টি আসন রয়েছে সেই 4টি আসনের আমি কিছু ইনফরমেশন যদি দেই, এখানে কিন্তু আপনার 513টি ভোট কেন্দ্র রয়েছে এবং এই ভোট কেন্দ্রগুলি কিন্তু আমরা দেখেছি যে সকালেই ভোটের যে সরঞ্জামাদি রয়েছে, ব্যালট পেপার থেকে শুরু করে আনুষঙ্গিক যে সকল জিনিসপত্র, সেগুলি কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছে কেন্দ্রে কেন্দ্রে। এবং আমি এখন এই মুহূর্তে বাউফলের যে কেন্দ্রে রয়েছি সেই কেন্দ্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বাস এবং যেই প্রস্তুতি রয়েছে ভোট গ্রহণের, অর্থাৎ লাইনের জন্য যে প্রস্তুতি, সেটি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং বুথের ভিতরেও কিন্তু যে গোপন কক্ষ রয়েছে সেটিও কিন্তু কালো কাপড়ে মোড়ানো হয়েছে। এছাড়া যদি বলি, এখানে যেই সকল কর্মকর্তা এবং যারা নিয়োজিত রয়েছে, আনসার, পুলিশ এবং প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং এজেন্ট, সবাই কিন্তু মোটামুটি এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বলা যায় যে উৎসব মুখর একটি পরিবেশ আমি বাউফলে দেখতে পেয়েছি। এবং বাউফলে যে সকল কেন্দ্রগুলি একটু রিমোট এরিয়াতে রয়েছে, সেই সকল কেন্দ্রতে ঝুঁকি রয়েছে, আমি সেই কেন্দ্র পরিদর্শন করেছি, সেখানেও ঘুরেছি, মানুষের সাথে কথা বলেছি। আসলে কিছু মানুষের মধ্যে উৎকণ্ঠা রয়েছে, কিছু মানুষের মধ্যে উত্তেজনা রয়েছে এবং সব মিলিয়ে বলা যায় যে ভোটের যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু ইতিমধ্যে এখানে আমি লক্ষ্য করেছি। তবে একটি বিষয় না বললেই নয় যে প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে এখানেও, এবং মানুষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে ভোটের যেই আনন্দ সেটি কিন্তু তারা ফিল করতে পারছে, অর্থাৎ তারা যেটি বলছে বিগত সময়ে ভোট দিতে না পারার যেই একটি সংস্কৃতি ছিল সেটি থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষ কিন্তু ভোট প্রদান করবে, তার সেই প্রস্তুতি নিচ্ছে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয় যদি আমি একটু বলি, যে এখানে কিন্তু মোট 30 জন ম্যাজিস্ট্রেটের দায়িত্বে এখানে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে। তার মধ্যে 26 প্লাটুন সেনাবাহিনী নিয়োজিত রয়েছে পুরো পটুয়াখালীতে, 7 প্লাটুন বিজিবি রয়েছে এবং 6টি র্যাবের টিম তারা কিন্তু সার্বক্ষণিক পটুয়াখালীতে বিভিন্ন কেন্দ্রে তারা টহল দিবে। এছাড়াও কিন্তু কোস্ট গার্ড এবং নৌবাহিনীর সদস্যরাও রয়েছে, তারাও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষায় কিন্তু তারা নিয়োজিত থাকবে। এবং সার্বিক দিক বলতে গেলে আসলে পটুয়াখালীর পুরো 4টি আসনেই মোটামুটি আইন শৃঙ্খলা বাহিনীর আওতায় রয়েছে, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তারা এড়ানোর জন্য তারা প্রস্তুত রয়েছে। মঞ্জুর, এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। সজল, ধন্যবাদ আপনাকে। আমাদের আরেক সহকর্মী আমাদের সাথে যুক্ত হয়েছেন, ইফতেখার আলম খিলক্ষেত থেকে যুক্ত আছেন। ইফতেখার, আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীদের মাধ্যমে জানছিলাম ভোটের আবহের চিত্র। আপনি কি দেখছেন খিলক্ষেতে সাধারণ মানুষের মধ্যে কোনো ধরনের শঙ্কা কাজ করছে কিনা, বা তাদের নির্বাচন নিয়ে কি ধরনের উৎসাহ বা তাদের প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা? কাজ করছে সেটাই হচ্ছে নতুন করে নতুনভাবে নতুন জীবন শুরু করার যেরকম একটি উপায় থাকে। সংখ্যার হিসেবে বিএনপি এগিয়ে, মাঠের হিসেবে বিএনপি শক্তিশালী। রাজনৈতিক বাস্তবতায় বিএনপি এখন সবচেয়ে বড় দল। আওয়ামী লীগ নেই, ক্ষমতার বড় শূন্যতা তৈরি হয়েছে। এই শূন্যতার প্রথম দাবিদার বিএনপি, এটাই ছিল স্বাভাবিক হিসাব। তবু প্রশ্ন উঠছে, ভোটের অঙ্কে এগিয়ে থেকেও বিএনপি কেন নিশ্চিত নয়? কারণ রাজনীতি শুধু অঙ্ক নয়, রাজনীতি মানে সময়, সংগঠন, মনস্তত্ত্ব আর ক্ষমতার কাঠামো। আর বাংলাদেশ এখন সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে পুরনো অঙ্ক কাজ নাও করতে পারে। 2024 সালের 5 আগস্টের পর বাংলাদেশে তৈরি হয় এক অদ্ভুত পরিস্থিতি। আওয়ামী লীগ কার্যত রাজনীতির মাঠে নেই, রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে এক ধরনের শূন্যতা। প্রথম ধাক্কায় মনে হয়েছিল এই শূন্যতা বিএনপির জন্য সোনালী সুযোগ। কিন্তু ক্ষমতার শূন্যতা কখনো শুধু সুযোগ তৈরি করে না, এটি নতুন শক্তির জন্ম দেয়, নতুন আচরণ তৈরি করে, নতুন রাজনৈতিক ভাষা জন্ম নেয়। আর সেখান থেকেই শুরু হয় বিএনপির সমস্যা। 2018 সালের নির্বাচন বিএনপির জন্য শুধু একটি পরাজয় ছিল না, এটি ছিল একটি প্রাতিষ্ঠানিক ধাক্কা। ভোটের আগে ভোট, রাতের অঙ্ক আর প্রশাসনের ভূমিকা ভোটকে করেছে হাসির খোরাক। আর এই অভিজ্ঞতায় বিএনপির সংগঠনকে ভেঙে দেয়, নেতৃত্বকে দ্বিধাগ্রস্ত করে এবং কৌশলগত আত্মবিশ্বাস নষ্ট করে, যাকে রাজনীতি বিজ্ঞানে বলা হয় স্ট্র্যাটেজিক প্যারালাইসিস। দল মাঠে আছে, নেতা বিদেশে, কোনো কার্যকর সিদ্ধান্ত নেই। 2024 থেকে 26 সময়ে বিএনপির আচরণে এই পক্ষাঘাত স্পষ্ট। আওয়ামী লীগ পতনের পরও তারা রাজনৈতিক গতি ধরে রাখতে পারেনি, অন্তর্বর্তী সরকারকে চাপ দিয়ে নিজেদের মতো সময়সূচি আদায় করতে পারেনি, একটি স্পষ্ট জাতীয় রোডম্যাপ দিতে পারেনি। ফলে যে রাজনৈতিক স্পেসটি তাদের দখলে যাওয়ার কথা ছিল সেটি পুরোপুরি তারা নিতে পারেনি। প্রশ্ন আসে, এই শূন্যতা পূরণ করেছে কারা? এই শূন্যতা সবচেয়ে দক্ষভাবে ব্যবহার করেছে জামায়াত ইসলামী। একটি আদর্শিক ক্যাডার দল, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, দাতব্য নেটওয়ার্ক, এই সামাজিক কাঠামো তারা দশকের পর দশক ধরে তৈরি করেছে। ক্ষমতায় না থেকেও টিকে থাকার কৌশল তারা রপ্ত করেছে, আর সেই সুফল এখন পাচ্ছে। নতুন করে জনগণকে পাশে পাচ্ছে তারা। যারা আবার টাকা নিয়ে বের হবে, পাঞ্জাবি সহ ধরে তাদেরকে বেঁধে রাখতে হবে। আর আমি এখন থেকে মাঠে থাকছি, আমি এখন থেকে এই যেখান থেকে খবর আসবে আমি সেখানে যাবো, আইন শৃঙ্খলা বাহিনীকে
আমি তাদের সহায়তা চাই। অর্থ দিয়ে ভোট কিনে ফেলবে, এই অর্থের ছড়াছড়ি, এটা আমরা কোনোভাবেই হইতে দিব না। আমরা শুনতে পেয়েছি দেবিদ্বারের বিভিন্ন প্রান্তে কালো টাকা বিভিন্নভাবে ঢুকছে বিভিন্ন প্রান্তে। আমি এখন থেকে বিভিন্ন যেখানেই কালো টাকা বা এই ধরনের কোনো ধরনের আপনারা এই ধরনের কোনো বিষয় দেখবেন, আপনারা আমাদের যেই কন্ট্রোল রুম আছে, আমাদের এনসিপির কন্ট্রোল রুম দেবিদ্বারে, আমাদের সেখানে ইনফর্ম করবেন, প্রশাসনকে ইনফর্ম করবেন। আর আমি এখন থেকে মাঠে থাকছি। আমি এখন থেকে যেখান থেকে খবর আসবে আমি সেখানে যাবো। আইনশৃঙ্খলা বাহিনীকে আমি সহায়তা চাই যে কালো টাকা প্রতিরোধ করার জন্য, কালো টাকা বন্ধ করার জন্য। এবং ভোট এটা আমাদের পবিত্র আমানত। ভোট কখনোই অর্থ দিয়ে ভোট কিনে ফেলবে, এই অর্থের ছড়াছড়ি, এটা আমরা কোনোভাবেই হইতে দিব না। আমরা নিজে মাঠে থেকে সেটাকে প্রতিরোধ করব। এখন থেকেই এই মুহূর্ত থেকে একদম ভোট না দেওয়া পর্যন্ত, ভোটের ফলাফল না প্রকাশ করা পর্যন্ত আমি মাঠে থাকবো। এবং বিশেষ করে কয়েকটা এলাকায়, বিশেষ করে এখন অর্থ ঢুকছে। জাফরগঞ্জে কিছু স্বর্ণকার অর্থ নিয়ে ঢুকেছে এলাকায়, সেটা প্রতিহত করা হবে। বরকামতাতে অর্থ নিয়ে ঢুকেছে, বরকামতার কিছু প্রিজাইডিং অফিসার ইতিমধ্যেই বিক্রি হয়েছে। তারপর এখানে সুলতানপুর রাজামেহেরে অর্থের ছড়াছড়ি শুরু হয়েছে। তারপর ফতেহাবাদ ইউনিয়নে অর্থের ছড়াছড়ি শুরু হয়েছে। প্রত্যেকটা স্পেসিফিক আছে এবং যেখানেই অর্থ সহ কাউকে দেখা হবে আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করা হবে। আপনারা প্রত্যেকেই যারা আছেন ভোট কেন্দ্রগুলোতে, আপনারা যারা আছেন প্রত্যেকেই আপনারা দেবিদ্বারে যারা আছেন, আপনারা অর্থ নিয়ে যারা আসছে, যেসব কুলাঙ্গার, যেসব যারা বাংলাদেশটাকে আবার বিক্রি করে দিতে চায়, যেসব যাদের ভুলের কারণে আমাদের এই তরুণ প্রজন্মকে বছরের পর বছর খেসারত দিতে হয়েছে, রাস্তায় এসে রক্ত দিতে হয়েছে, যারা আবার টাকা নিয়ে বের হবে পাঞ্জাবি সহ ধরে তাদেরকে বেঁধে রাখতে হবে। তাদেরকে যারা টাকা নিয়ে বের হবে, দেবিদ্বারের কোনো এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। যারা টাকা নিয়ে বের হবে, টাকা সহ যাদেরকে দেখা যাবে তাদেরকে গাছের সাথে বেঁধে পুলিশকে খবর দিতে হবে। এখানে কোনো দেবিদ্বারের প্রত্যেকটা নেতাকর্মী, এখানে বা বিএনপি জামাত সহ যারা আছেন সবাই চায় তার সুষ্ঠু নিরপেক্ষ ভোট হোক, সেটা সবাই চায়। এবং এক্ষেত্রে যারা অর্থ নিয়ে দেবিদ্বারে এখন আপনারা ঢুকেছেন। টোকাই এনসিপি নেতাদেরকে দড়িয়ে মাইট দেওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকে। আমি এই নিয়ে এই 1 মাসে অসংখ্য ভিডিও করেছি, আপনারা সকলেই অবগত আছেন। গত একদিন আগেও কিন্তু এই টোকাই সার্ভিস আলমকে পঞ্চগড়ের এক জায়গায় দৌড়াই মারার জন্য জনগণ রাতের বেলা ব্যারিকেড দিয়েছিল। ভাগ্যক্রমে এই টোকাই সার্ভিস আলম জানে বেঁচে যায়। কিন্তু শেষ রক্ষা কি 12ই ফেব্রুয়ারি নির্বাচনে হবে? 12ই ফেব্রুয়ারি নির্বাচনে রক্ষা হলেও 12ই ফেব্রুয়ারির পরে জনগণ কি এই টোকাই সার্ভিস আলমকে ছাড় দিবে? আমার তো মনে হচ্ছে না। শুধু এই টোকাই সার্ভিস আলমকে নয়, বাংলাদেশের মধ্যে এনসিপি যত টোকাই আছে, নাহিদ হোসেন পাটোয়ারি থেকে ধরে পেটলা নাহিদ, মলম হাসনাত, হান্নান মাসুদ, আরো এইরকম যত টোকাই আছে সকলকে $5 দিতে হবে। যেভাবে করে গত একদিন আগে সার্ভিস আলমকে $5 দিতে চেষ্টা করেছে পঞ্চগড়ের জনগণ। এই টোকাইগুলো সারা বাংলাদেশ মিলে 1% ভোট পাবে না, কিন্তু এমন ভাবসাব দেখায় মুই কেড়ে হুনুরে। একজন টোকাই তো নাসিরউদ্দিন পাটোয়ারি ডাইরেক্ট স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যাচ্ছে। পিনাকির সাথে ইলিয়াসের সাথে একটা টকশোতে এসেছে, পিনাকি ডাইরেক্ট বলতেছে তুমি আগামী স্বরাষ্ট্রমন্ত্রী, যখন স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসবা আমার কাছ থেকে কিছু সাজেশন নিও। এই টোকাইগুলা নাকি স্বরাষ্ট্রমন্ত্রী হবে। 5000 ভোট পাবে না এই টোকাইগুলা। সর্বপ্রথম দেখবেন যে নির্বাচনে ভোট বর্জন করেছে এই টোকাই পাটোয়ারি, তারপরে দেখবেন সার্ভিস আলম, মলম হাসনাত থেকে ধরে সকলে ভোট বর্জন করেছে। হয়তোবা মলম হাসনাত ভোট বর্জন না করলো, অন্য সকলে দেখবেন মায়ের চুড়ে ভোট বর্জন করেছে। মলম হাসনাতও করতো যদি ওর আসলে বিএনপির প্রার্থী থাকতো। এই হচ্ছে যে টোকাইদের অবস্থা। টোকাইদেরকে জনগণ খুঁজে মারার জন্য এখন ধরতেছে, কিন্তু টোকাইগুলো ভাগ্যকর্মে কিভাবে বেঁচে যায়। তারা গুপ্ত থাকতে যখন জনগণে হামলা করে তখন কিভাবে বাঁচতে ভালো করে জানে। কিন্তু এভাবে কতদিন ধরে নিলাম 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। 12ই ফেব্রুয়ারির পর তো আর্মি তাদের ব্যারাকে ফিরে যাবে। তারপরে কি হবে? টোকাইগুলার একটারও কি জামা কাপড় থাকবে? জনগণ তো মেরে প্রথমে বলবে 5 আগস্ট তোমাদের ডাকে রাজপথে নেমে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিলাম। মুহূর্তেই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঠাকুরগাঁও জেলা আমিরের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের মুখোশ উন্মোচিত হয়েছে। ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, আসল সত্য বের হয়ে এসেছে, জামাত জিতে গেছে। দর্শক, আমি যেটা বলেছিলাম যে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ওয়েল প্ল্যান্ড, ওয়েল ডিজাইনড একটা ষড়যন্ত্র জামাতের বিরুদ্ধে, যার নেপথ্যে ডিজিএফআই এবং বিভিন্ন এজেন্সি এবং মিডিয়াগুলো তো আছে, যেটাকে আমি মিডিয়াকেও বলেছিলাম। আমি বলেছিলাম যে ষড়যন্ত্র বেশিক্ষণ টিকবে না। হ্যাঁ, টিকে নাই, সত্য বের হয়ে গেছে। দর্শক, এই সত্য শেয়ার করে জামাত, শিবির, দাঁড়িপাল্লা 11 দলীয় জোটের প্রত্যেক লোক যারা এটা শুনবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিন যে না, ঠাকুরগাঁও জেলা আমির কোনো অবৈধ, কোনো অন্যায় কাজ করেননি। তিনি তার নিজের বৈধ ব্যবসায়িক টাকা বৈধভাবে নিয়ে যাচ্ছিলেন। দেখেন ঘটনাটা কি ঘটেছে। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাস্টমস কর্তৃপক্ষের ক্লিয়ারেন্সের ভিত্তিতে সব প্রক্রিয়া মেনটেন করে, এর মানে সরকারকে বা কর্তৃপক্ষকে, রাষ্ট্রকে জানিয়ে বৈধ টাকাটা তিনি বহন করছিলেন।
এর মানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সৈয়দপুর গিয়েছেন। তো শাহজালাল এয়ারপোর্ট কিন্তু ক্লিয়ারেন্স দিয়েছে যাচাই বাছাই করে, এবং ওই টাকা কিসের সবকিছু খতিয়ে দেখেছে, তারপর ক্লিয়ারেন্স দিয়েছে, এবং এটা আইনগত কোনো বাধা বিপত্তি নেই। কিন্তু ওরা নাটকটা সাজিয়েছে সৈয়দপুরে। খুব দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে, বিশেষ করে নির্বাচনের পরিস্থিতি নিয়ে কথা হচ্ছে, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হচ্ছে। গাইস, এই দেশের নির্বাচনকে নিয়ে এবং আগামীকালকে যে নির্বাচন হবে এই নির্বাচনের বিষয়ে আপনার মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।